বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শর্মিন পারভিন, সহকারী শিক্ষক, দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের পড়াবো বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের 7ম অধ্যায়। তো চলো শিক্ষার্থীরা, পাঠের শুরুতে আমরা একটা ভিডিও দেখে আসি। ভিডিওতে আমরা কিছু পেশাজীবী ছবি দেখতে পারবো। আমরা সেগুলো মনে রাখবো এবং পরবর্তীতে বলার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছবিতে আমরা বিভিন্ন পেশাজীবী দেখতে পেয়েছি। যেমন তাঁতি দেখেছি, কৃষিকাজ করতে দেখেছি, বিভিন্ন অফিস আদালত দেখেছি, কুমার দেখেছি। হ্যাঁ, তো শিক্ষার্থীরা এরা এই পেশাজীবীরা এই সমস্ত কাজ করে কি পায় ওরা? হ্যাঁ শিক্ষার্থীরা, এরা আয় করে, টাকা পায়, অর্থ পায়। এই অর্থ দিয়ে তারা কী করে? নিজেদের জীবিকা নির্বাহ করে, অর্থাৎ নিজেদের জীবন চালায়। তো এই যে অর্থ আয় করে জীবন চালানো, একে বলা হয় জীবনধারা, অর্থনৈতিক জীবনধারা। চলো আজকের পাঠ আমরা আলোচনা করব অর্থনৈতিক জীবনধারা। তো শিক্ষার্থীরা, আজকের পাঠ থেকে আমরা কি কি জানতে পারবো চলো দেখে আসি। এই পাঠ শেষে শিক্ষার্থীরা তোমরা জানতে পারবে অর্থনৈতিক জীবনধারা সম্পর্কে বলতে পারবে, গ্রামীণ অর্থনীতি ও গ্রামীণ অর্থনীতির গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে, শহরের অর্থনীতি ও শহরের অর্থনীতির গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে। তো ঠিক আছে শিক্ষার্থীরা, চলো আমরা প্রথমে জেনে নেই অর্থনৈতিক জীবনধারা, অর্থনৈতিক কাজ এগুলো কি, আর জীবনধারাই বা কী। তাহলে অর্থনৈতিক কাজ হচ্ছে কি? যে কাজগুলো করে আমরা অর্থ আয় করি, যেমন কৃষিকাজ করা, অফিস আদালতে চাকরি করা, ব্যবসা বাণিজ্য করা, এসব কাজ করে কিন্তু অর্থ আয় করা যায়। আর জীবনধারা বলছো, জীবনধারা হলো জীবন চালানো বা জীবিকা নির্বাহ করা। তাহলে অর্থনৈতিক জীবনধারা হলো যে সমস্ত কাজ করে কোনো মানুষ বা জনগোষ্ঠী জীবন পরিচালনা করে বা জীবিকা নির্বাহ করে, তাকে ওই মানুষের বা জনগোষ্ঠীর অর্থনৈতিক জীবনধারা বলে। তো শিক্ষার্থীরা, অর্থনৈতিক জীবনধারা বলে, চলো আমরা অর্থনৈতিক জীবনধারা সম্পর্কে আরও বিস্তারিত জানি। যেমন ধরো, কৃষক গ্রামে কৃষিকাজ করে এবং এই কৃষির ফসল সে কী করে? ফসল দিয়ে নিজের খাদ্য চাহিদা মেটায় এবং বাড়তি ফসল বিক্রি করে বাজারের থেকে অর্থ আয় করে। এই অর্থ দিয়ে সংসারের অন্যান্য প্রয়োজন সে মেটায়। আর তখন এভাবে সে কী করে? নিজের সংসারের চাহিদা মেটায়, নিজের জীবিকা নির্বাহ করে এবং দেশের অন্যান্য মানুষের খাদ্যের যোগান দেয়। শহরের মানুষে সারা দেশের মানুষের খাদ্যের যোগান দেয়। এভাবে সে কী করে? দেশের অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতা করে। ঠিক একইভাবে শহরের মানুষও তাই করে। শহরের মানুষ কী করে? বিভিন্ন রকমের চাকরি করে, ব্যবসা বাণিজ্য করে অর্থ আয় করে। সেই অর্থ দিয়ে নিজেদের জীবন চালায়, জীবিকা নির্বাহ করে, জীবন চালায় এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে সাহায্য করে। এভাবে গ্রামের মানুষ এবং শহরের মানুষ উভয়ে মিলে দেশের অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতা করে। তো চলো শিক্ষার্থীরা, আমরা আবার জানবো। এবার জানলাম অর্থনৈতিক উন্নয়ন কাকে বলে, অর্থনৈতিক জীবনধারা কাকে বলে। চলো আমরা এবার বলার চেষ্টা করি। ছবিটা দেখে বলি, চিত্র দেখে বলো অর্থনৈতিক জীবনধারা কাকে বলে। অর্থাৎ চলো আমরা আলোচনা করেছি, এবার আমরা একটু বলার চেষ্টা করি। হ্যাঁ, যে ধরনের কাজের মাধ্যমে অর্থ উপার্জন করা যায় এবং জীবিকা নির্বাহ করা যায় তাকে অর্থনৈতিক কাজ বলে। তাহলে এবার আমরা জানব বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি। বাংলাদেশ কেমন দেশ শিক্ষার্থীরা? হ্যাঁ, বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। বাংলাদেশের বেশিরভাগ মানুষ কৃষিকাজ করেই জীবিকা নির্বাহ করে এবং যাদের নিজেদের জমি নেই তারা কী করে? অন্যের জমিতে
কাজ, কৃষিকাজ করে। আচ্ছা, এভাবে সে কী করে, অর্থ আয় করে এবং জীবিকা নির্বাহ করে। তো শিক্ষার্থীরা, এভাবে দেখা যাচ্ছে যে গ্রামের অধিকাংশ মানুষ বলতে প্রায় ৮০% মানুষ কৃষিকেই প্রধান পেশা হিসেবে বেছে নেয়। আর তাছাড়া বাংলাদেশের আবহাওয়া, জলবায়ু চাষাবাদের জন্য যথেষ্ট উপযোগী। এই জন্য বাংলাদেশকে কী বলা হয়, কৃষি প্রধান দেশ। তো শিক্ষার্থীরা, আমরা বলতে পারবো যে বাংলাদেশকে কেন কৃষি প্রধান দেশ বলা হয়। তাহলে বাংলাদেশে বেশিরভাগ মানুষ কৃষিকাজ করে, অন্যান্য পেশাজীবীও আছে গ্রামের। তারা কারা? তারা কি কি পেশা গ্রহণ করে? যেমন কৃষিকাজ ছাড়া কী কী পেশা আছে, যেমন কামার, কুমার, আর ছুতার বা কাঠমিস্ত্রি, তারপর হচ্ছে মুচি আছে, ব্যবসা বাণিজ্য করে ছোটোখাটো, সবজি ব্যবসা, ফেরিওয়ালা, ইট ভাঙে, পাথর ভাঙে, এরকম বিভিন্ন পেশাজীবী আছে। এদের সংখ্যা কিন্তু কম, আর যারা কৃষিকাজ করে তারাই কিন্তু সংখ্যায় বেশি। আচ্ছা, তো শিক্ষার্থীরা, বিভিন্ন পেশাজীবী আমরা জানতে পারলাম। এরপরে চলো আমরা কিছু ছবি দেখে আসি। শিক্ষার্থীরা, এই ছবির মাধ্যমে বোঝানো হচ্ছে বাংলাদেশ। দেখা যাচ্ছে যে বাংলাদেশ ভূমি খুব উর্বর এবং সব জায়গায় কোনো না কোনো চাষাবাদ, কোনো না কোনো ফসল উৎপাদন হয়। আর এখানে দেখা যাচ্ছে গ্রামীণ ছবি, একটা গ্রামের ছবি, এবং সামনে এক খণ্ড ভূমি দেখা যাচ্ছে, এবং এখানে দেখা যাচ্ছে গ্রামের বাড়িঘর, নদী নালা। আচ্ছা, তো শিক্ষার্থীরা, আমরা জানি যে আমরা জানলাম যে বাংলাদেশের অধিকাংশ মানুষ কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে। বাংলাদেশ কেমন দেশ? সেজন্য বাংলাদেশ কৃষিপ্রধান দেশ, এবং কৃষিকেই তারা জীবনের প্রধান পেশা হিসেবে বেছে নেয়। এরপরে দেখো, যাদের জমি নেই তারা কি করে, অন্যের জমিতে চাষাবাদ করে কৃষিকাজ করে। এরপরে দেখো, এভাবে কিন্তু গ্রামীণ অর্থনীতিতে অন্যান্য পেশাজীবীরাও আছে, যারা কামার, কুমার, ছুতার, কাঠমিস্ত্রি, তারপরে হচ্ছে জেলে, তাঁতি এবং আরও অন্যান্য পেশাজীবী। এই ছবিতে দেখা যাচ্ছে যে এই কৃষক নিজস্ব জমি নেই, সে কি করছে, এই যে এক খণ্ড অন্যের জমিতে সে চাষাবাদ করে। তাহলে যাদের নিজস্ব জমি নেই তারাও কিন্তু পরোক্ষভাবে কৃষিকাজের উপর নির্ভরশীল। এরপরে আমরা আসি, বাংলাদেশের মানুষ কৃষিকাজ ছাড়া কী কী কাজ করে সেই ছবিটা আমরা একটু দেখে আসি। এখানে আমরা দেখছি তাঁতি, তারপরে কি দেখতে পাচ্ছি, কামার, আর এই ছবিতে কি দেখতে পাচ্ছি, কুমার, হাঁড়ি পাতিল বানাচ্ছে। এরপরে পাশের ছবিতে দেখতে পাচ্ছি ছুতা বা কাঠমিস্ত্রি, কাঠের কাজ করছে। এরপরে আরও দেখি আর কি কি পেশাজীবী আছে। হ্যাঁ, মুদি দোকানদার। তারপরে কি আছে, হ্যাঁ, এখানে কি করছে, সে মুচির ছবি আমরা দেখতে পাচ্ছি। এরপরে দেখা যাচ্ছে হাট বাজারে মানুষ ছোটোখাটো দোকান করে ব্যবসা করছে, খাবার বিক্রি করছে। এর পাশের জমিতে দেখা যাচ্ছে কৃষিকাজের ছবি। হ্যাঁ শিক্ষার্থীরা, এদের সকলকে নিয়ে কিন্তু আমাদের গ্রামীণ অর্থনীতি সমৃদ্ধ। আচ্ছা, চলো এবার আমরা জানবো গ্রামীণ অর্থনীতি আগে কি কৃষিকাজের উপর নির্ভর ছিল। হ্যাঁ শিক্ষার্থীরা, আগে কৃষিকাজের উপর নির্ভরশীল ছিল, তবে কি হতো, আগে সব জমি কিন্তু কৃষিকাজের আওতায় ছিল না। কিছু কিছু জমি অনাবাদি পড়ে থাকতো, কারণ আগে মানুষ কৃষিকাজের জন্য গরু দিয়ে হাল চাষ করতো, এবং জমিতে ফসল বোনার পরে কি করতো, সেচ কাজ দিতে পারতো না, সেজন্য বৃষ্টিপাতের উপর পুরোপুরি নির্ভরশীল ছিল, আকাশের বৃষ্টিপাতের উপর নির্ভরশীল থাকতো তারা। সেজন্য সকল জমিকে তারা চাষের আওতায় আনতে পারেনি, সেজন্য ফসল উৎপাদন খুব কম হতো। এখন আমরা জানবো ফসল উৎপাদন কম হতো, তারপরে এখন বর্তমানে কি হচ্ছে, জমিতে কৃষিতে আধুনিক যন্ত্রপাতি, উচ্চ ফলনশীল বীজ, সার এগুলি ব্যবহার হচ্ছে, কীটনাশক ব্যবহার হচ্ছে। এই কারণে ফলন কি হচ্ছে, আগের চেয়ে অনেক বেশি বেড়ে গেছে। এই যে ফলন বেড়ে গেছে, এর ফলে কৃষকের অবস্থারও পরিবর্তন হয়েছে। যেমন ধরো, গ্রামের মানুষ এখন শিক্ষিত হতে পারছে, স্কুল কলেজে পড়াশোনা করছে গ্রামের ছেলেমেয়েরা, তারপরে স্বাস্থ্যসেবা নিতে পারছে, গ্রামে অনেক কমিউনিটি হাসপাতাল হয়েছে। হ্যাঁ, যারা শহরে আসতে সময় পাচ্ছে না, তারা কাছাকাছি কমিউনিটি হাসপাতালে যে প্রাথমিক চিকিৎসাগুলো নিতে পারছে। এরপরে কি হচ্ছে, তাদের বাসস্থানের সমস্যা অনেকটাই সমাধান হয়ে গেছে। হ্যাঁ, তো এভাবে তারা কি করছে, নিজেদের আর্থিক অবস্থার উন্নয়নও হচ্ছে, এবং তারা আগের চেয়ে অনেক ভালো জীবনযাপন করতে পারছে। তো চলো দেখি আমরা যে এরপরে ছবিতে কি দেখা যাচ্ছে। এরপরের ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে কৃষি একসময় কিন্তু আগে অবহেলিত ছিল, এই জন্য বেশিরভাগ জমি পতিত অবস্থায় পড়ে থাকতো, অনাবাদি ছিল। এরপরে এই ছবিতে দেখা যাচ্ছে যে অনাবাদি জমি পড়ে আছে, এখানে দেখা যাচ্ছে যে উন্নত যন্ত্রপাতি আবিষ্কার হয়েছে, এবং সেখানে কৃষক চাষাবাদ করছে।
যে বর্তমানে আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের ফলে কৃষির উৎপাদন বৃদ্ধি পেয়েছে। তো চলো শিক্ষার্থীরা, এরপর আমরা দেখি গ্রামীণ অর্থনীতির কী কী জিনিস আবিষ্কার হয়েছে বর্তমানে। উন্নত প্রযুক্তির কথা আমরা বলেছি। এই যে এটা হলো ট্রাক্টর। একই ট্রাক্টর দিয়ে জমিতে সেচ দেওয়া যায়, ফসল কাটা যায়, ফসল মাড়াই করা যায়, ঘরে তোলা যায়, 4-5 রকম কাজ করা যায়, এরকম যন্ত্রপাতি আবিষ্কার হয়েছে। এবং এইসব যন্ত্রপাতি সম্পর্কে সরকার কী করছে, কৃষকদেরকে প্রশিক্ষণও দিচ্ছে যাতে তারা এইগুলোর ব্যবহারগুলো জানতে পারে এবং সেই জিনিসগুলো অল্প দামে তারা যাতে পেতে পারে সেই ব্যবস্থাও সরকার করছে। তারপরে জৈব সার, তারপরে নানা রকমের উন্নত মানের বীজ এবং কীটনাশক, কৃষি যন্ত্রপাতি, জৈব সার এবং উন্নত মানের বীজ, এগুলো কিন্তু সরকার খুব অল্প দামে কৃষকদের হাতের নাগালে যাতে পেতে পারে সেই ব্যবস্থা করেছে। এভাবে গ্রামের অর্থনীতির উৎপাদন অনেক বেশি বেড়ে গেছে। দেখো, মানুষ অনেক বেশি ফসল ঘরে তুলেছে। তারপরে এখানে যে উন্নত প্রযুক্তির ছবিটা দেখানো হচ্ছে। এরপরে আমরা আসি শিক্ষার প্রভাব। অনেক ফসল উৎপাদনের ফলে, কৃষি খাতের উন্নতির ফলে শিক্ষা, স্বাস্থ্য এবং বাসস্থানের উপরে ভালো প্রভাব পড়ছে। আচ্ছা, এরপরে আমরা আসব গ্রামীণ অর্থনীতির গুরুত্ব। শিক্ষার্থীরা, গ্রামীণ অর্থনীতির গুরুত্ব বলতে আমরা কি বুঝি? অর্থাৎ গ্রামের এই যে অর্থনীতি, বিভিন্ন অর্থনৈতিক কাজগুলো, এগুলো দেশের মানুষের কী উপকার করছে। যেমন ধরো, দেখো, কৃষিখাতে যে ফসল ফলে সেটা কিন্তু শিল্পের কাঁচামাল হিসেবে, এই ছবিতে দেখা যায় শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহার হচ্ছে। এরপরে দেখা যাচ্ছে যে এখানে দেখা যাচ্ছে যে কৃষিতে নানা রকমের প্রাকৃতিক দুর্যোগ হয় অনেক সময়। সেই প্রাকৃতিক দুর্যোগের কারণে কী হয়, ফসল খরা হয়, বন্যা হয়। এই বন্যা খরার ফলে কী হয়, আবাদ হয় না, বন্যায় জমিতে পানি জমে ফসল মরে যায় এবং খরায়ও কিন্তু ফসল মরে যায়, যার ফলে দুর্ভিক্ষ হয়। এই দুর্ভিক্ষ হলে তখন কি করা হয়, এই যে বিদেশ থেকে দেখা যাচ্ছে জাহাজের চুরি বিদেশ থেকে ফসল আমদানি করে তখন কি করা হয়, সেই সংকট মোকাবেলা করা হয়। এখানে দেখা যাচ্ছে যে বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের ক্ষতি হলে দেশের খাদ্য সংকট মোকাবিলার জন্য বিদেশ থেকে খাদ্য আমদানি করে সেটা মোকাবেলা করা হয়। তাহলে শিক্ষার্থীরা, আমরা জানলাম গ্রামীণ অর্থনীতির গুরুত্ব। কৃষির উৎপাদিত ফসল শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়, আর কি হয়, সারা দেশের মানুষের খাদ্যের যোগান দেয়, এই দুটো জানলাম। এরপরে এর ফলে কী হয়, বড় বড় শিল্প কলকারখানা গড়ে ওঠে এবং মানুষের কর্মসংস্থান হয়। আচ্ছা শিক্ষার্থীরা, এবার একটা ছবি দেখে বলার চেষ্টা করি যে গ্রামীণ অর্থনীতি কীভাবে সারা দেশের অর্থনীতিকে সচল রাখে। আমরা ছবি দেখে বলার চেষ্টা করব। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে একজন কৃষক, কৃষি জমি। এখানে দেখা যাচ্ছে সেই লোক হচ্ছে বর্গা চাষি, তার 3 সন্তান এবং তার স্ত্রী নিয়ে একটা পরিবার। এখানে দেখা যাচ্ছে ছেলে শিক্ষা গ্রহণ করছে, স্কুলে যাওয়ার বই কিনে দেওয়া হচ্ছে, কাপড় চোপড় কিনে দেওয়া হচ্ছে। এখানে দেখা যাচ্ছে খাওয়া দাওয়ার দৃশ্য। তাহলে শিক্ষার্থীরা, এই ছবি থেকে আমরা কী বুঝতে পারছি, একজন কৃষক কীভাবে দেশের অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতা করে। প্রথমে সে কী করে, প্রথমে সে জমিতে ফসল ফলায়, সেই ফসল দিয়ে নিজের খাদ্যের চাহিদা পূরণ করে। তারপরে বাড়তি ফসল বাজারে বিক্রি করে, সেখান থেকে যে অর্থ আসে, শিক্ষার্থীরা সেই অর্থ দিয়ে কী করে, সংসারের অন্যান্য প্রয়োজন মেটায়। এভাবেই সে কিন্তু দেশের অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতা করে। তো চলো শিক্ষার্থীরা, এবার আমরা জানবো শহরের অর্থনীতি। শিক্ষার্থীরা, তোমরা বলতে পারবে শহরে কত ভাগ মানুষ বসবাস করে? হ্যাঁ শিক্ষার্থীরা, শহরে প্রায় মোট জনসংখ্যার প্রায় 30 ভাগ শহরে বসবাস করে। এবং শহরে বসবাস করতে যে কেন তারা শহরে বসবাস করে, বিভিন্ন ধরনের কাজের জন্য তারা শহরে বসবাস করতে আসে, শিক্ষার জন্য বসবাস করতে আসে, শিক্ষা গ্রহণের জন্য বসবাস করতে আসে, পড়াশোনার জন্য। আচ্ছা, এইসব এসে তারা কি করে, এখানে আমরা দেখতে পাচ্ছি তারা কি কি কাজ করে। এই যে শহরে কাজের জন্য আসলো, তারা কি কি কাজ করে? হ্যাঁ, এরা কি করে, অফিস আদালতে চাকরি করে, তারপরে কি করে, ব্যবসা বাণিজ্য করে, কলকারখানায় কাজ করে, বাসা বাড়িতে কাজ করে, আর কি করে, হ্যাঁ শ্রমিকের কাজ করে, রিক্সা চালায়, আর কি করে, ভ্যান চালায়। হ্যাঁ শিক্ষার্থীরা, এরকম আরও অনেক পেশায় তারা নিয়ে যেতে পারে। এই যে তাদের বিভিন্ন পেশা থেকে আমরা কিন্তু 3 শ্রেণীর মানুষ দেখতে পাচ্ছি। যেমন উচ্চ শ্রেণীর মানুষ দেখতে পাই শহরে, তারা শহরের কোথায় বাস করে, অভিজাত এলাকাগুলায় বসবাস করে, নিজেরা বাড়ি বানিয়ে অভিজাত এলাকায় থাকে। এরপরে মধ্যবিত্ত শ্রেণী যারা আছে তারা কি করে, এরাও নিজেদের বাসা বাড়ি কখনো কখনো করে, আবার কখনো কখনো ভাড়া বাসায়ও থাকে। এরপরে আসে নিম্ন শ্রেণীরা,
এরাও ভাড়া বাসায় থাকে, সামর্থ্য থাকলে এরাও বাড়ি তৈরি করে, এবং কখনো কখনো বেশি নিম্ন শ্রেণীর হলে তারা বস্তি এলাকায় বসবাস করে। এরপর শিক্ষার্থীরা আসি আর এক শ্রেণীর মানুষের কথা। তারা হচ্ছে, এদেরকে বলা হয় ভাসমান মানুষ। এরা গ্রামের বিভিন্ন রকম প্রাকৃতিক দুর্যোগ হলে, যেমন বন্যা, নদী ভাঙন, তখন তারা গৃহহীন হয়ে যায় এবং কাজের সন্ধানে তারা তখন শহরে চলে এসে ভিড় জমায় এবং নানা রকমের কাজ করে জীবিকা নির্বাহ করে। এরা কোথায় বসবাস করে শিক্ষার্থীরা বলতে পারবে? তোমরা দেখেছো? হ্যাঁ, এরা কোথায়? রেল স্টেশনে, তারপরে রাস্তার ধারে, মানুষের বাসার বারান্দায়, তারপর পার্কে, ফুটপাথে এবং বিভিন্ন জায়গায় এরা তখন অস্থায়ীভাবে এভাবেই তারা বসবাস করে জীবিকা নির্বাহ করে। তো চলো আমরা এবার ছবির মাধ্যমে দেখে আসি বিভিন্ন শ্রেণীর মানুষ এবং বিভিন্ন পেশাজীবীর মানুষ এবং বিভিন্ন বিভাগগুলো সম্পর্কে জানবো, তাদের কর্মসংস্থান জানবো এবং তাদের বাসস্থানগুলো জেনে আসি। এখানে আমরা কয়েকটি বিভাগের ছবি দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা, 7টি ছবি। যেমন ধরো এটা কি রংপুর বিভাগ, এটা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগ, এদিকে দেখতে পাচ্ছি ঢাকা বিভাগ, এটা হলো সিলেট বিভাগ, এটা হলো খুলনা বিভাগ, এটা হলো বরিশাল এবং সবশেষে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম। এই বড় বড় বিভাগগুলোর মানুষ কেন আসে শিক্ষার্থীরা আমরা আলোচনা করেছিলাম। হ্যাঁ, এই বড় বড় কলকারখানা, কাজের সন্ধানে কিন্তু তারা প্রথমে বড় বড় বিভাগগুলোতে চলে আসে। আচ্ছা, এরপরে আমরা আসি কাজের সন্ধানে। আসলে এরা কি কি কাজ করে? শহরে এসে এরা দেখো এই যে বড় বড় বিল্ডিং তৈরিতে এরা কি করছে? শ্রমিকের কাজ করছে। এই ছবিতে দেখতে পাচ্ছি উত্তরা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয় অর্থাৎ বিভিন্ন অফিস আদালতে, শিক্ষা প্রতিষ্ঠানে, হাসপাতালে, ক্লিনিকে এরা বিভিন্ন ধরনের মানুষ চাকরি করে। তারপরে কি করছে এখানে দেখা যাচ্ছে হাট বাজারের দৃশ্য। মানুষ হাটে বাজারেও বিভিন্ন দোকান দিয়ে ব্যবসা করে। এরপরে দেখা যাচ্ছে ভারী যন্ত্রপাতি, অর্থাৎ এটা হচ্ছে কলকারখানার ছবি। এখানেও কিন্তু মানুষ কলকারখানায় কাজের জন্য আসে। চলো আমরা দেখে আসি কোন শ্রেণীর মানুষ কোথায় বসবাস করে। এখানে দেখা যাচ্ছে অভিজাত শ্রেণীর মানুষ। এরা দেখো অনেক অভিজাত এলাকা, যেমন বসুধারা, বাড়িধারা, এরকম শহরের যে অভিজাত এলাকাগুলো আছে, এরা কিন্তু এই সব জায়গায় বসবাস করে, নিজেরা বাড়ি বানিয়ে বসবাস করে। এরপরে দেখা যাচ্ছে মধ্যবিত্ত শ্রেণী। এই মধ্যবিত্ত শ্রেণীরা শিক্ষার্থীরা এরা কোথায় বসবাস করে? নিজেরা বাসা বাড়ি করে অথবা এই যে টুলের ভাড়া বাসায় এরা বসবাস করে। এরপরে আমরা দেখব নিম্ন শ্রেণীর মানুষ। নিম্ন শ্রেণীর মানুষরা আমরা জেনেছি যে নিজেরা বাসা বাড়ি বানিয়ে বসবাস করে অথবা ভাড়া বাসায় বসবাস করে। কখনো কখনো বেশি নিম্নবিত্ত হলে তখন তারা কি করে? এরকম বস্তি এলাকায় বসবাস করে। এরপরে শিক্ষার্থীরা আমরা দেখছি ভাসমান মানুষের বসবাসের স্থান। এরা কিন্তু ফুটপাথে, তারপরে যে পার্কের ধারে, রেল স্টেশনে, লঞ্চ ঘাটে, এখানে এরা বসবাস করে জীবনযাপন করে। তো শিক্ষার্থীরা চলো এবার আমরা শহরের অর্থনীতির গুরুত্ব সম্পর্কে জানার চেষ্টা করি। তো শিক্ষার্থীরা এখানে আমরা একটা ছবি দেখব, সেই ছবির মাধ্যমে প্রথমে মনে করার চেষ্টা করব, তারপরে আমরা আলোচনা করব। এখানে দেখা যাচ্ছে শিক্ষার্থীরা এই ধরনের মানুষেরা কোথায় দেখা যায় তোমরা কি জানো? হ্যাঁ শিক্ষার্থীরা, এই ধরনের মানুষেরা কিন্তু গ্রামে দেখা যায়। এরা শহরে আসে কি করে? এই দেখো কিভাবে আর কি জন্য আসে, যে বিভিন্ন ধরনের গাড়ি যানবাহন দেখা যাচ্ছে। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে কলকারখানার ছবি, অর্থাৎ যানবাহন চালায় এবং কলকারখানা বা বিভিন্ন কাজের সন্ধানে তারা আসে। এটার মাধ্যমে বোঝানো হচ্ছে এখানে অনেক বিশ্ববিদ্যালয়ের ছবি দেখা যাচ্ছে, উচ্চশিক্ষা গ্রহণের জন্য আসে। আর এখানে দেখা যাচ্ছে অফিস আদালতে ব্যবসা বাণিজ্যের জন্য তারা আসে। তো শিক্ষার্থীরা চলো আমরা যে ছবি দেখলাম এবার একটু নিজেরা বলার চেষ্টা করি গ্রামের মানুষেরা কেন শহরে আসে, শহরের অর্থনীতির গুরুত্ব কী। অর্থাৎ আমরা দেখলাম যে মানুষ কী কাজে আসে? হ্যাঁ, শিক্ষার জন্য, অর্থাৎ গ্রামের স্কুলে না পড়ে শহরে একটা ভালো স্কুলে ভর্তি হওয়ার জন্য, এটা হলো শিক্ষার জন্য। আর কখনো কখনো উচ্চশিক্ষার জন্য আসে। তারা উচ্চশিক্ষার জন্য বড় বড় বিভাগে যায়, জেলাতে যায়, সেখানে বসবাস করে। তারপরে কি কাজে আসে শিক্ষার্থীরা? চিকিৎসার জন্য আসে। হ্যাঁ, চিকিৎসার জন্য তারা শহরে আসে। এরপরে কি কাজে আসে? তারা কর্মসংস্থানের জন্য আসে, বিভিন্ন শিল্প কলকারখানায় কাজ করার জন্য আসে। আরও বিভিন্ন কাজে আসে, যেমন ধরো ব্যবসা বাণিজ্য করার জন্য শহরে এসে বসবাস করে নগরায়ন হলে। অর্থাৎ শহরে যদি বিস্তার হয়, অর্থাৎ কলকারখানা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, আরও অন্যান্য অফিস আদালত,
গড়ে ওঠে, নতুন নতুন শিল্প কলকারখানা গড়ে ওঠে, তখন কিন্তু মানুষ কাজের সন্ধানে বা এইসব প্রতিষ্ঠানে কাজ করার জন্য শহরে চলে আসে। তো শিক্ষার্থীরা চলো এবার আমরা একটা ছবি দেখে শহরের মানুষকে কী কাজ করে সেটা বলার চেষ্টা করি। আমরা এখানে শহরের মানুষ যে কাজগুলি করে এরকম 3টা কাজের কথা বলার চেষ্টা করব। তাহলে শিক্ষার্থীরা চলো বলি। শহরের মানুষ কী কী কাজ করে, যেমন অফিস আদালতে কাজ করে, আর শিল্প কারখানায় কাজ করে, চাকরি করে, বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করে, দিনমজুর হিসেবে কাজ করে। ঠিক আছে, ধন্যবাদ। এরপরে চলো শিক্ষার্থীরা আমরা একটা প্রশ্ন সমাধান করব। প্রশ্ন হলো, ঢাকা শহরে ঘনবসতি ও অধিক জনসংখ্যার কারণ কি? ঢাকা শহর কিন্তু আসলে একটা বড় বিভাগ, এখানে কেন মানুষ ঘনবসতি হয় আমরা আগে ছবি দেখেছি, একটু মনে করার চেষ্টা করি। হ্যাঁ শিক্ষার্থীরা, ঢাকা শহর ঘনবসতি এই জন্য যে এখানে কর্মসংস্থানের জন্য মানুষ বেশি ভিড় করে। এরপর 2 নম্বর প্রশ্ন আসে, এখানে দেখা যায় কৃষি আধুনিকীকরণে কোন পদ্ধতি অধিক গুরুত্বপূর্ণ? আমরা কৃষি আধুনিকীকরণে অনেক যন্ত্রপাতি এবং উন্নত বীজ, সার, কীটনাশক এগুলি দেখেছি। এখানে কোন পদ্ধতিটা আমরা দেখব? যে সনাতন পদ্ধতি, এখানে এরা কী করছে তার একটা বিকল্প তো দেখে নেব। এখানে এরা মানুষ নিজেরাই কিন্তু ফসল কাটছে, এটা ঘরে তুলছে। এখানে দেখা যাচ্ছে মানুষ কী করছে, গরু দিয়ে হাল চাষ করছে। এই ছবিতে দেখা যাচ্ছে মানুষ যন্ত্রের সাহায্যে ফসল কাটছে, ফসল ঘরে তুলছে। আর এখানে দেখা যাচ্ছে যন্ত্রের সাহায্যে বীজ বপন করছে। তাহলে আধুনিক কোন পদ্ধতি অধিক গুরুত্বপূর্ণ? তাহলে শিক্ষার্থীরা আমরা কোনটা আমাদের কাছে বেশি যুক্তিযুক্ত মনে হচ্ছে বলো তো? হ্যাঁ শিক্ষার্থীরা তোমরা ঠিক বলেছ, এখানে খ এবং ঘতে আধুনিক পদ্ধতির কথা বলা হয়েছে, তাহলে 4 নম্বর উত্তরটা হবে সঠিক। তো শিক্ষার্থীরা চলো এবার আমরা এতক্ষণ যা পড়লাম সেগুলো আমরা একটু পুনরালোচনা করে আসি। আমরা আজকে এতক্ষণ কী কী পড়লাম? আমরা পড়েছি প্রথমে অর্থনৈতিক জীবনধারা কাকে বলে, তারপর পড়েছি বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি, এরপরে পড়েছি গ্রামীণ অর্থনীতির গুরুত্ব, এরপরে পড়েছি বাংলাদেশের শহুরে অর্থনীতি এবং শহুরে অর্থনীতির গুরুত্ব। তো চলো শিক্ষার্থীরা এবার আমরা বাইরের কাজ নেব। বাংলাদেশের গ্রামীণ অর্থনীতির গুরুত্ব বর্ণনা করো। প্রশ্নটা খাতায় সুন্দর করে লিখে নাও এবং বাইরের কাজ তোমরা অবশ্যই করবে শিক্ষার্থীরা। তো আজকের পাঠ তোমরা আশা করি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। শিক্ষার্থীরা এখন অক্টোবর মাস, একটু একটু করে শীত পড়তে শুরু করেছে, তোমার ঠান্ডা লাগাবে না সেই দিকটা খেয়াল রাখবে। আর আজকের পাঠ আমি এখানে শেষ করছি। তোমরা অনেক বেশি ভালো থাকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফিজ।